এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে হচ্ছে 311, তার মানে আমরা 310টা কিন্তু ইডিয়াম ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তো 311 কি বলছে দেখো, 311 বলছে ফার্স্ট মেক আ মকারি। মেক মানে তৈরি করা, এ মকারি, মকারি মানে কি, মকারি মানে হাসি ঠাট্টা করা। তো মনে করো একজন ছেলে, সে কোনো কাজ করে না, কোনো পড়াশুনো করে না, সে কি করে, নিজের কাজবাজ বন্ধ দিয়ে অন্য যে সমস্ত মানুষজনরা আছে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। তো এই যে কাজটা, নিজের কাজ বন্ধ দিয়ে লোককে নিয়ে হাসি ঠাট্টা করা, এই কাজ করার যে ফলাফল, সে ফলাফলটা কি হবে, সে কিন্তু কোনো ভালো ফলাফল পাবে না, জীবনে কোনো উন্নতি করতে পারবে না, জীবনে কিন্তু সে সাকসেস পাবে না। তাই মেক আ মকারি, হাসি ঠাট্টা করে যে বেড়ায় তার যে আউটকাম, সেই আউটকাম কিন্তু ভালো হবে না, ফলাফল কিন্তু ভালো হবে না। তাহলে মেক আ মকারি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, নো সিরিয়াস আউটকাম, কোনো গুরুত্বপূর্ণ ফলাফল বা ভালো ফলাফল কিন্তু সে পাবে না। ক্লিয়ার? তাহলে 311 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট 312 কি বলছে দেখো। হ্যাঁ, 312 বলছে অ্যান অ্যাবাউট টার্ন। অ্যান মানে একটি, অ্যাবাউট টার্ন মানে মনে করো পুরোপুরি বদলে যাওয়া, পুরোপুরি ঘুরে যাওয়া। ঠিক আছে? তো এখানে আমরা স্টোরিটা শুনবো। মনে করো একজন ছেলে, তার বন্ধু, সে বন্ধুকে বলছে, বন্ধু তোর কোনো চিন্তা নেই, সামনে এক্সাম আছে, পরীক্ষা আছে, তোকে কিচ্ছু পড়তে হবে না, তুই শুধু পরীক্ষাতে যাবি, আমার পেছনে বসবি, বসে আমারটা দেখে দেখে লিখবি, সব আমি পড়ে ফেলেছি, তোকে কিচ্ছু পড়তে হবে না। এবং পরীক্ষার হলে যখন গেল, পরীক্ষার হলে গিয়ে যে বন্ধুকে আশ্বাস দিয়েছিল, যে বন্ধু তোর কিচ্ছু পড়তে হবে না, আমার পেছনে বসে আমারটা দেখে দেখে লিখবি, সে কি করলো, এই ব্যক্তিটি যে আশ্বাস দিয়েছিল সে কিন্তু পুরোপুরি বদলে গেল। যখনই তারটা দেখতে যাচ্ছে সে বলছে তুই আমার খাতার দিকে তাকাবি না, উপরন্তু খাতার দিকে তাকালে সে কিন্তু স্যারকে ডেকে বলে দিচ্ছে, স্যার আমার খাতা থেকে লেখার চেষ্টা করছে। তাহলে এই যে একটা পরিবর্তন, সে আশ্বাস দিয়েছিল যে বন্ধুকে না পড়তে বলেছিল এবং বন্ধুকে দেখাবে বলেছিল, কিন্তু পরীক্ষার হলে, এক্সাম হলে সে কিন্তু পুরোপুরি বদলে গেল, তার মতামত, সিদ্ধান্ত সে কিন্তু পুরোপুরি বদলে ফেললো। তাহলে অ্যান অ্যাবাউট টার্ন আমরা কিন্তু অপশন সি বলতে পারি, কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন, পুরোপুরি যে মতামত, সিদ্ধান্ত পুরোপুরি বদলে ফেলা। ঠিক আছে? তো সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান অ্যাবাউট টার্ন ইজ ইকুয়াল টু কমপ্লিট চেঞ্জ অফ ওপিনিয়ন, পুরোপুরি কিন্তু মতামত, ধারণার বদলকে আমরা বলতে পারি অ্যান অ্যাবাউট টার্ন। 313 কি বলছে দেখো, 313 বলছে যে শুটিং ফিশ, শুট মানে গুলি করা, ফিশ মানে মাছকে, ইন আ ব্যারেল, একটা ব্যারেলের মধ্যে মাছকে গুলি করা। এবার মনে করো একটা ব্যারেল এবং তার মধ্যে, ব্যারেলের মধ্যে কিন্তু অনেক মাছ আছে, ব্যারেলের মধ্যে কি আছে, অনেক মাছ আছে। ঠিক আছে? ব্যারেলের মধ্যে অনেক মাছ আছে। এইবার একজন ব্যক্তি, সে কি বলছে, একজন ব্যক্তি বলছে, তাহলে দেখো ব্যারেলের মধ্যে অনেকগুলো মাছ সে জড়ো করেছে এবং মাছ জড়ো করে বলছে যে আমি মাছ মারাতে বা মাছ শিকারে আমি হচ্ছি পারদর্শী। প্রচুর মাছ সে একটা ব্যারেলের মধ্যে নিয়ে এসছে এবং তাহলে দেখো একটা ব্যারেলের মধ্যে কিন্তু পুকুরের মধ্যে মাছ নয়, সমুদ্রে মাছ নয়, নদীতে মাছ নয়, সে ব্যারেলের মধ্যে মাছ জড়ো করে মাছ গুলি করে মারছে এবং বলছে কি, মাছ ধরায় আমি পারদর্শী, আমি হলাম সব থেকে সেরা ফিশারম্যান। তাহলে এই যে বিষয়টা, ব্যারেলের মধ্যে মাছকে গুলি করে মারছে, এক গাদা মাছ রেখে মারছে, তাহলে এই বিষয়টা কিন্তু একটা হাস্যকর বিষয়। ঠিক আছে? এটা কিন্তু কোনো একটা পারদর্শিতা নয়, এটা একটা হাস্যকর বিষয়। যদি সে নদীতে গিয়ে মাছ ধরতো তাহলে বোঝা যেত তার মধ্যে কিন্তু এবিলিটি আছে, ট্যালেন্ট আছে মাছ ধরার, বা সমুদ্রে বা কোনো একটা পুকুরে। কিন্তু সে কি করছে, সেটা না করে একটা বড় ব্যারেল, তার মধ্যে প্রচুর পরিমাণ মাছ নিয়ে সে মারছে। তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার। ক্লিয়ার? তাহলে শুটিং ফিশ ইন আ ব্যারেল, একটা ব্যারেলের মধ্যে মাছকে শ্যুট করে মারা, তার মানে কি একটা বিরাট বড় হাস্যকর ব্যাপার। তাহলে আমরা কি বলবো, রিডিকিউলাসলি ইজি, হাস্যকর ব্যাপার। এবং বিষয়টা কি, বিষয়টা খুব ইজি ব্যাপার। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু খুবই ইজি। তাহলে আমরা বলবো রিডিকিউলাসলি ইজি, রিডিকিউলাসলি ইজি মানে হাস্যকরভাবে খুবই একটা সোজা বিষয়। ক্লিয়ার? রিডিকিউলাসলি ইজি। তো ইজি কেন বলছি দেখো, পুকুরে মাছ ধরলে বিষয়টা একটা ডিফিকাল্ট টাস্ক হতো, একটা কঠিন কাজ হতো, সমুদ্রে মাছ ধরতে গেলে একটা কঠিন কাজ হতো, কিন্তু ব্যারেলের মধ্যে মাছ নিয়ে এসে সেই মাছকে মারছে, তার মানে একটা হাস্যকর ব্যাপার এবং বিষয়টা খুব ইজি ব্যাপার। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, রিডিকিউলাসলি ইজি। এবার যাব আমরা নেক্সট 314 কি বলছে দেখো, 314 বলছে টু স্লিপ উইথ দ্য ফিশেস, টু স্লিপ উইথ দ্য ফিশেস। এবার ভালো করে শুনবে। মনে করো একজন ছেলে
একজন ছেলে সমুদ্রে মাছ ধরতে গেছে, একজন ছেলে কি হচ্ছে সমুদ্রে কিন্তু মাছ ধরতে সে গেছে, ক্লিয়ার, সমুদ্রের নৌকাতে করে সে কিন্তু মাছ ধরতে গেছে। এইবার বিষয়টা কি হচ্ছে, ওয়েদার খারাপ, প্রচুর ঝড় হয়েছে, হঠাৎ করে ওয়েদার খারাপ হয়েছে এবং প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এবং যখন সে মাছ ধরে বাড়ি আসছে একটা বাজ পড়ে কিন্তু সে মারা গেছে। অনেক মাছ সে ধরেছে, নৌকার মধ্যে প্রচুর মাছ সে ধরেছে, এবং মাছ দেখো, মাছ যখন আমি জল থেকে তুলবো, মাছ যখন জল থেকে আমি নৌকার মধ্যে তুলবো, মাছ তোলা মানে কিন্তু মাছ মারা যাওয়া, ক্লিয়ার, কিছু সময়ের মধ্যে। এবং সে যখন বাড়ি ফিরছে মাছ ধরে, তখন কি হলো, আবহাওয়া ওয়েদার খারাপ হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এবং একটা বজ্রপাত হওয়ার ফলে তার মৃত্যু ঘটেছে। এবং যখন নৌকাটা ডাঙায় এলো, দেখা গেল মাছও কিন্তু বোটের মধ্যে শুয়ে আছে এবং সেই ব্যক্তিটিও কি হচ্ছে বোটে শুয়ে আছে। তাই বলছে টু স্লিপ, ঘুমানো, উইথ দ্য ফিশেস, মাছেদের সাথে ঘুমানো। তার মানে কি, মাছ ঘুমাচ্ছে তুমিও ঘুমাচ্ছ, মানে মাছ মারা গেছে তুমিও মারা গেছো, ক্লিয়ার। তাহলে টু বি ডেড, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তাহলে টু স্লিপ উইথ দ্য ফিশেস তার মানে কিন্তু টু বি ডেড, বজ্রপাত হওয়ার ফলে তুমিও কিন্তু মারা গেছো, মাছ যেমন ঘুমাচ্ছে মরে গিয়ে তুমিও সেরকম ঘুমাচ্ছ। নেক্সট চলো, 315 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 315 কি বলছে দেখো, 315 বলছে হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি, শিপ মানে হচ্ছে ভেড়া, আর ভেড়ার রংটা কি, ভেড়ার রংটা হচ্ছে ব্ল্যাক। এইবার সাধারণত ভেড়া কোন রঙের হয়, সাধারণত ভেড়া কিন্তু সাদা রঙের হয়, হোয়াইট, ভেড়া কিন্তু হোয়াইট রঙের হয়। এইবার দেখো, ভেড়ার কোন জিনিসটা কাজে লাগে, ভেড়ার কিন্তু লোম, পশম, ভেড়ার যে পশম সেই পশম কিন্তু কাজে লাগে, এবং ভেড়া সাদা রঙের হওয়ার কারণে ভেড়ার যে সাদা পশম সেই সাদা পশমকে কিন্তু নানান রং দিয়ে ইচ্ছে মতো পোশাক বানানো যায়। কিন্তু যে ভেড়াটা ব্ল্যাক, কালো রঙের, তাহলে তার পশমগুলো কালো রঙের হবে, কিন্তু কালো রঙকে কিন্তু অন্য কোনো রং দেওয়া যায় না, কালো পশমকে অন্য কোনো রং দেওয়া যায় না। তাহলে এই যে কালো রঙের ভেড়াটা, এই ভেড়াটা কিন্তু ভেড়া পরিবারের কাছে একটা কি বলবো, রেপুটেশন খারাপ। তাহলে কালো ভেড়া হলেই তার কিন্তু খ্যাতি নেই কোনো, তার রেপুটেশন খারাপ, ঠিক আছে, ব্যাড রেপুটেশন, কারণ কি তার লোম কোনো কাজে লাগবে না। ঠিক ঠিক এইরকমভাবেই একটা মানুষ, একটা পরিবারে একটা ছেলে, সে কিনা একটা কালো ভেড়ার মতো, যে কোনো কাজে লাগে না, যে শুধুমাত্র খারাপ কাজ করে বেড়ায়, কোনো ভালো কাজ সে করে বেড়ায় না, তাহলে তার রেপুটেশন কি হবে, বাজে রেপুটেশন হবে, খারাপ রেপুটেশন হবে, তাকে কেউ ডাকবে না, কোনো কাজ কিন্তু তাকে করতে বলা হবে না। তাহলে ব্ল্যাক শিপ যে কোনো কাজে লাগে না, কালো ভেড়া যার লোম কোনো কাজে লাগে না, রেপুটেশন খারাপ, ঠিক সেই রকম বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্ল্যাক শিপকে একজন ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে, পার্সন উইথ ব্যাড রেপুটেশন, একজন ব্যক্তি যার রেপুটেশন কিন্তু খারাপ, যে কোনো কাজে লাগে না, শুধুমাত্র বাজে কাজ সে করে বেড়ায়। তাহলে 315 বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্ল্যাক শিপ ইজ ইকুয়াল টু অপশান বি। এবার যাবো 316 কি বলছে দেখো, 316 বলছে আপ টু দ্য মার্ক, আপ টু দ্য মার্ক, ক্লিয়ার। হ্যাঁ, এইবার মনে করো মার্ক, তাহলে আপ টু মানে কি পর্যন্ত, আর দ্য মার্ক মানে একটা মার্ক করে দিচ্ছে, সেই মার্ক পর্যন্ত। মনে করো কোনো এক জায়গায় একটা র্যালি হচ্ছে, কোনো এক জায়গাতে একটা র্যালি হচ্ছে, এবং সেটা মনে করো এসএসসি 8 বাহিনীর র্যালি হচ্ছে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যালি হচ্ছে, বা বলতে পারো তোমরা কলকাতা পুলিশের র্যালি হচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে একজন অফিসার কি করছে, একজন অফিসার হাইট মানে ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা কিন্তু করছে, এবং এখানে কিন্তু প্রচুর ছেলেরা লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে হাইট মাপার জন্যে, ঠিক আছে, ফিট হওয়ার জন্যে। এইবার একটা ছেলে হাইট মাপতে এসছে এবং তা দেখা যাচ্ছে সেই ছেলেটা কিন্তু আপ টু দ্য মার্ক, মাথা তার কিন্তু ঠেকে যাচ্ছে। তার মানে কি, তার মানে তার মধ্যে সেই কোয়ালিটিটা, যে রিকোয়ারমেন্টটা দরকার, যে স্ট্যান্ডার্ডটা দরকার, সেই স্ট্যান্ডার্ড কিন্তু তার মধ্যে আছে। তাহলে এই যে মাপটা, সেই মাপটা তার মাথায় ঠেকে যাচ্ছে, তার মানে কিন্তু তার মধ্যে স্ট্যান্ডার্ড আছে, কোয়ালিটি আছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার জন্য, ক্লিয়ার। তাই বলছে আপ টু দ্য মার্ক, মার্ক পর্যন্ত, মানে কি স্ট্যান্ডার্ড তোমার মধ্যে আছে, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড, যে কোয়ালিটি প্রয়োজন, রিকোয়ার্ড মানে প্রয়োজন, সেই কোয়ালিটি কিন্তু তোমার মধ্যে আছে। তাহলে আপ টু দ্য মার্ক ইজ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 317 কি বলছে দেখো। হ্যাঁ, 317 বলছে যে চিঙ্ক মানে কি, একটা চিঙ্ক মানে হচ্ছে একটা চিড় বা একটা ফাটল। ইন ওয়ান্স আর্মার মানে কি সজ্জা, যুদ্ধের যে সজ্জা, ওয়ান্স একজনের যুদ্ধের সজ্জা। তাহলে একজন ব্যক্তি যে কিনা যুদ্ধের সজ্জা
মনে করো একজন সৈনিক, একজন ব্যক্তি বলবো না, কারণ যুদ্ধের সজ্জা কে পরে, যুদ্ধের সজ্জা পরে হচ্ছে একজন সৈনিক, একজন সোলজার। তো একজন সোলজার সে কিনা যুদ্ধের পোশাক পরেছে এবং তার যে শরীরে আর্মার থাকে, ঠিক আছে, এরকম আর্মার থাকবে। হ্যাঁ, যুদ্ধের সজ্জা মানে মেটালের আর কি, মেটালের যে একটা লেয়ার সে কিন্তু শরীরে পড়বে যাতে অপোনেন্ট তাকে সহজে আঘাত করতে না পারে। ক্লিয়ার? তাহলে যে সহজে তাকে যে আঘাত করতে না পারে সেই কারণে কিন্তু সে একটা সাজ পড়বে। ক্লিয়ার? তাহলে এই যে যুদ্ধের সজ্জা, সেই যুদ্ধের সজ্জায় একটা কোনো জায়গায় ফাটল আছে, তাহলে এই ফাটলটা কিন্তু তার দুর্বলতার জায়গায়। ফাটলে কিন্তু কেউ আঘাত করলে সরাসরি কি হবে, ফাটলে আঘাত করলে সরাসরি কিন্তু তার শরীরে আঘাত লাগবে। তাই বলছে চিঙ্ক ইন অ্যান আর্মার, ওয়ান্স আর্মার, একজনের যে যুদ্ধের পোশাক, সেই যুদ্ধের পোশাকে একটা চিড় বা একটা ফাটল, তার মানে সেটা কিন্তু দুর্বলতার জায়গা। দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান এরিয়া অফ ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মানে হচ্ছে দুর্বলতা। তাহলে দুর্বলতার একটা জায়গা, তার মানে কি চিঙ্ক ইন ওয়ান্স আর্মার, একজন সৈনিকের যে যুদ্ধের সজ্জা তাতে একটা চিড়, তার মানে কিন্তু দুর্বলতার একটা জায়গা, একটা উইক পয়েন্ট। তাহলে অ্যান এরিয়া অফ ভালনারেবিলিটি, দুর্বলতার একটা জায়গা। ক্লিয়ার? তাহলে 317 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 318 কি বলছে দেখো। এটা আমরা আগে পেয়েছি, শো মানে দেখানো, আর ক্লিন মানে একটা পরিষ্কার, পেয়ার অফ হিলস মানে একজোড়া গোড়ালি। তাহলে পুলিশ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ কি করলো, একটা চোরকে, আমি এখানে পুলিশ POLICE, হ্যাঁ POLICE, তাহলে পুলিশ কি করলো, তার পুলিশ ভ্যানে করে একটা চোরকে, থিফ THIEF, একটা চোরকে কিন্তু পুলিশ স্টেশনে নিয়ে এসছে। এবং পুলিশ স্টেশনে নিয়ে আসার পর পুলিশ কি করেছে, যারা পুলিশ অফিসার তারা চোরকে একটুখানি চেয়ারে বসতে বলেছে, বেঞ্চের ওপরে বসতে বলেছে, এবং পুলিশরা কি করলো, একটু ভেতরের দিকে গেল, ভেতরের রুমের দিকে। এবং পুলিশদের মাথায় এটা আসেনি যে চোরের মাথায় এই বুদ্ধিটা আসবে বা এত সাহস হবে যে থানা থেকে পালিয়ে যাওয়ার, ঠিক আছে। সেই কারণে থিফ কিন্তু চেয়ারে বসেছিল এবং অফিসাররা একটু ভেতরের দিকে গেছে। কিন্তু চোর কিন্তু সে চোর নয়, চোর কিন্তু খুব সাহসী চোর। এবার যেই না সুযোগ পেয়েছে এবং থানার দরজাটা খোলা দেখেছে, কেউ নেই আশেপাশে, সে কিন্তু সুযোগ দেখেই পালিয়ে চলে গেছে খালি পায়ে, ঠিক আছে। এবং যখন সে পালিয়ে যাচ্ছে দৌড়ে, থানার ভেতর থেকে অফিসাররা কি দেখছে, অফিসাররা দেখছে পেছন থেকে চোরের শুধু গোড়ালি দেখা যাচ্ছে, খালি গোড়ালি, পরিষ্কার গোড়ালি দেখাতে, তাই বলছে এ ক্লিন পেয়ার অফ হিলস, পরিষ্কার একজোড়া গোড়ালি দেখাতে সে কিন্তু চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে, তার মানে কি পালিয়ে যাওয়া। তাহলে শো আ ক্লিন পেয়ার অফ হিলস, একটা থিফ কিন্তু পুলিশকে ক্লিন পেয়ার অফ হিলস দেখিয়ে চলে যাচ্ছে, তার মানে সে পালিয়ে যাচ্ছে। তাহলে দেখো 318 কি বলছে, 318 বলছে যে রান অ্যাওয়ে, এ ইজ দ্য কারেক্ট আনসার। টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস, তার মানে যে চোর কি করলো, পালিয়ে গেল থানা থেকে, তাহলে রান অ্যাওয়ে। ওকে, তাহলে 318 শো আ ক্লিন পেয়ার অফ হিলস ইজ ইকুয়াল টু কিন্তু রান অ্যাওয়ে। 318 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 319 কি বলছে দেখো, 319 কি বলছে আমরা দেখবো, ফাইট টুথ অ্যান্ড নেইল। দেখো 319 বলছে ফাইট টুথ অ্যান্ড নেইল, টুথ মানে দাঁত, নেইল মানে নখ। তাহলে আমরা দেখি না মাঠে যখন ক্রিকেট খেলা হয়, মনে করো কোনো একটা মাঠে যখন ক্রিকেট খেলা হচ্ছে, CRICKET, তাহলে মাঠে এখন IPL এর সময় তো আমরা ক্রিকেট খেলা দেখি। তাহলে একটা মাঠে ক্রিকেট খেলা হচ্ছে এবং ক্রিকেট খেলার সময় আমরা দেখি না, যখন ক্রিকেট খেলা হচ্ছে এবং খুবই একটা টেনশনের ব্যাপার, একটা বিশাল উত্তেজনাকর পরিস্থিতি, তখন দেখবে প্লেয়াররা কি করে, প্লেয়াররা কিন্তু দাঁত দিয়ে নখ কামড়ায়। তার মানে কি, তারা টেনশনে আছে এবং চাইছে, হাড্ডাহাড্ডি লড়াই করছে এবং তারা কিন্তু চাইছে যে জিততে, অপোনেন্টকে হারাতে চাইছে। তাই বলছে ফাইট টুথ অ্যান্ড নেইল, টুথ মানে দাঁত দিয়ে, আমি নেইল নখ কামড়াচ্ছি, একজন প্লেয়ার তার দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, তার মানে কি সে কিন্তু অপোনেন্টকে হারাতে চাইছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে, পুরো ক্ষমতা লাগিয়ে দিচ্ছে জেতার জন্যে। তাহলে বলছে টু ফাইট টুথ অ্যান্ড নেইল, তার মানে কিন্তু দাঁত দিয়ে নখ কামড়ানো, তার মানেই হচ্ছে উইথ অল মাইট, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত তোমাদের যা ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে চেষ্টা করছো জেতার। তাহলে ফাইট টুথ অ্যান্ড নেইল তার মানে কি উইথ অল মাইট, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করা জেতার। ক্লিয়ার? তাহলে উইথ অল মাইট, সমস্ত শক্তির সাথে, তার মানে হচ্ছে ফাইট টুথ অ্যান্ড নেইল। 319 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 320 কি বলছে দেখো, হ্যাঁ 320 কি বলছে আমরা দেখবো। 320 বলছে যে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, একদম সুন্দর এটা। টু মেনি কুকস, টু মেনি মানে অনেক, কুকস মানে রাঁধুনি,
স্পয়েল নষ্ট করে দেয়, ব্রথ মানে ঝোল বা তরকারি বলতে পারি, ব্রথ মানে ঝোল বা আমরা ঝোল, ব্রথ মানে ঝোল বা তরকারি, ক্লিয়ার, ঝোল বা তরকারি বলতে পারো, ঝোল বা তরকারি, ক্লিয়ার। তাহলে টু মেনি কুকস, মনে করো একটা অনুষ্ঠান বাড়িতে রান্না হচ্ছে এবং কড়াইয়ে কিন্তু রান্না হচ্ছে, ক্লিয়ার, কড়াইয়ে রান্না হচ্ছে এবং এখানে মনে করো আগুন জ্বলছে এবং এই যে বাড়িতে তরকারি রান্না হচ্ছে, এই তরকারিটা রান্নার জন্য প্রচুর কুককে, মানুষ কী করে একজন কুককে ডাকে, কিন্তু বাড়ির মালিক প্রচুর পয়সা এবং সে ইচ্ছা করে কি করেছে অনেক কুককে ডেকেছে যাতে রান্না ভালো হয়। কিন্তু ভালো করে বোঝো, একটা কাজের দায়িত্ব একজন করলে যেমনটা হবে, কিন্তু মাতব্বর যদি অনেকগুলো হয়, অনেক রাঁধুনি হয়, তাহলে কি হবে, জিনিসটা কিন্তু সেই ভালো মতো হবে না। একজন একরকম ডাইরেকশান দেবে, আর একজনের ইগোতে লেগে যাবে, সে আর একরকম বলবে, আবার আর একজন আর একরকম বলবে, তাহলে টু মেনি কুকস, তাহলে কোনো একটা কাজ যদি আমি অনেক মানুষকে করতে দিই, সেই কাজটা কিন্তু ভালোভাবে সম্পন্ন হবে না, ভালো হবে না। তাই বলছে টু মেনি কুকস, অনেক রাঁধুনি স্পয়েল নষ্ট করে দেবে ঝোলটাকে বা তরকারিটাকে, ক্লিয়ার। তাহলে এবার সি দাগের অপশানটা দেখো, আমরা যদি দেখি যে ইফ টু মেনি পিপল, যদি অনেক মানুষজন আর ইনভলভ নিযুক্ত হয় ইন এ টাস্ক, একটা কাজে অর অ্যাক্টিভিটি, কোনো একটা কাজে, ইট উইল নট বি ডান ওয়েল, এটা কিন্তু ভালোভাবে হবে না, ঠিক যেমনটা বললাম। তাহলে একটা কাজ করার জন্য প্রচুর মানুষকে নিয়োজিত করা হয়েছে, কাজটা সুসম্পন্ন হবে না, ভালোভাবে সম্পন্ন হবে না। সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 320, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 321 কী বলেছে দেখো, 321 বলছে যে বিসাইড দ্য মার্ক, মনে করো এটাও আমরা আগে হয়তো করেছি, আমরা একটা খেলা খেলি না, এরকম গোল একটা পাটাতন থাকে এবং সেখানে কিন্তু আমাদের তাক করে মারতে হয়, সেখানে আমাদের তাক করে কিন্তু মারতে হয়, খেলাটার নাম আমার মনে পড়ছে না, ঠিক আছে। তো ছোটো ছোটো যে সমস্ত জিনিসগুলো থাকে ওটাকে কি বলে আমি জানি না, তো এইরকম একটা মার্ক থাকে, তার মধ্যে কিন্তু আমাদেরকে মারতে হয়, ক্লিয়ার। বা মনে করো এক জায়গায় শুটিং কম্পিটিশান হচ্ছে, আমরা মনে করো একটা শুটিং কম্পিটিশান হচ্ছে এবং শুটিং কম্পিটিশানে অনেক দূরে কি থাকে, অনেক দূরে যারা কন্টেস্টেন্ট থাকে, কম্পিটিটার থাকে, অনেক দূরে থাকে এবং তারা কিন্তু শ্যুট করে, এই যে মার্ক করে দিয়েছে এই মার্কের মধ্যে তাদেরকে কিন্তু এইম করতে হবে, শ্যুট করতে হবে, ঠিক আছে। এইবার কোনো একজন শ্যুটার কী করলো, সে কিন্তু ভেতরে মারতে পারছে না, সে কিন্তু বাইরে মারছে, বাইরে। তাহলে তার প্রসঙ্গটা কি, তার প্রসঙ্গ কিন্তু এই মার্কটা, প্রসঙ্গ হচ্ছে এই মার্কটা, কিন্তু সে মার্কের মধ্যে না মেরে সে কিন্তু মার্কের বাইরে মারছে, প্রত্যেকবার মারছে, শ্যুট করছে মার্কের বাইরে। তাহলে এই যে কাজটা ও করছে, রেলিভেন্ট কাজ করছে, ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক কাজ করছে, তার প্রসঙ্গ হচ্ছে মার্কটা, কিন্তু সে মার্কের বাইরে মারছে, গুলি করছে মার্কের বাইরে, তার মানে ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক কাজ করে। তাই বলছে বিসাইড দ্য মার্ক, যেখানে মার্ক করে দিয়েছে তার পাশে মারছে, তার মানে সেই বিষয়টা যে কাজটা সে করছে সেটা কিন্তু প্রাসঙ্গিক নয়, ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, বিসাইড দ্য মার্ক ইজ ইকুয়াল টু ইরেলিভেন্ট। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 322। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে 322, হ্যাঁ 322 কী বলছে আমরা দেখবো। বলছে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বলছে ইজি কাম ইজি গো, ইজি কাম ইজি গো, তার মানে কি, ধরো কোনো একটা ইজি কাম মানে সহজেই এসেছে সহজেই চলে গেল। তাহলে একটা জিনিস মনে করো, কোনো একটা মূল্যবান জিনিস তুমি কিছু, বা কোনো একটা কাজ তুমি সহজেই করতে পেরেছো এবং সেই কাজের কিন্তু একটা পুরস্কার, রিওয়ার্ড তোমাকে দেওয়া হচ্ছে, একটা কাজ, রিওয়ার্ড, WARD, রিওয়ার্ড, ক্লিয়ার, একটা রিওয়ার্ড তুমি পেয়েছো। আচ্ছা, রিওয়ার্ড না, আমরা একটু অন্যরকমভাবে দেখি। মনে করো তুমি কোনো এক জায়গায় কোনো একদিন সকালে তুমি নিজে হাঁটতে যাচ্ছ, কোনো একদিন সকালে তুমি মাঠে হাঁটতে গেছো এবং হাঁটছো, এবার হাঁটতে তুমি কি করলে, দেখলে একটা ব্যাগ তুমি পেলে, যে ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর পয়সা আছে, প্রচুর পয়সা, মানি, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু তুমি কোনো কষ্ট ছাড়াই পেলে, অবশ্য পয়সা হারিয়ে গেলে মানুষের কষ্ট হয় নিজের না হলেও। হ্যাঁ, এবার কি হচ্ছে, তুমি হাঁটতে গেছো এবং হাঁটতে গিয়ে একটা পয়সার ব্যাগ দেখলে, একটা ব্যাগ পেলে, কারোর পার্টস হারিয়ে গেছিলো, সেই পার্টসের মধ্যে অনেক পয়সা আছে, তুমি কিন্তু পেলে, আশেপাশে কাউকে দেখলে না। এবার সব মানুষ তো সমান হয় না, তো এই মানুষটা কি করলো, সে কিন্তু সেই পয়সাটা নিজের বাড়িতে নিয়ে গেল। এবার বাড়িতে নিয়ে গিয়ে সে যখন রাখলো, রেখে নিজের কাজবাজ করায় ব্যস্ত, হঠাৎ করে ঘরের মধ্যে এসে দেখে এই ব্যাগটা আর নেই। তাহলে তুমি কিন্তু বিনা খাটনিতে একটা জিনিস পেয়েছিলে, উইদাউট ইফোর্ট, কোনো রকম প্রচেষ্টা ছাড়াই তুমি কিন্তু এই পয়সার ব্যাগটা পেয়েছিলে এবং বাড়িতে নিয়ে এসে তুমি রাখলে, টেবিলের উপরে রেখে নিজের কাজ করছিলে, হঠাৎ করে দেখলে ব্যাগটা কিন্তু আর নেই ঘরের মধ্যে গিয়ে। তাহলে ইজি কাম, সহজে তুমি পেলে
এবং সেই জিনিসটা কি হলো আবার সহজেই হারিয়ে গেল, চলে গেল, তাহলে তোমার মনের মধ্যে কিন্তু ততটা কি হবে, ততটা কিন্তু কষ্ট হবে না, ঠিক আছে? সেই ফিলিংস কিন্তু সেই জিনিসটার প্রতি থাকবে না। তোমার মনে হবে কি হ্যাঁ আমি পেয়েছিলাম, আমার হারিয়ে গেছে, কোনো চাপ নেই। যদি কষ্ট করে অর্জন করতে, তাহলে কিন্তু তোমার একটা ফিলিংস থাকতো, তোমার কিন্তু কষ্ট হতো, কারণ কি অনেক কষ্টের ফল ছিল ওই পয়সার ব্যাগটা। ক্লিয়ার? তাহলে তাই বলতে চেয়েছে যে জিনিসটা সহজে লাভ করি আমরা, সেই জিনিসটা চলে গেলে আমাদের কোনো কষ্ট হয় না, ঠিক আছে? তো আমরা অপশান দেখবো কি বলেছে, দেখো অপশান দেখবো। হ্যাঁ, অপশান ডি কি বলেছে দেখো, বলছে সামথিং, একটা জিনিস অ্যাকোয়ার্ড উইদাউট ইফোর্ট, একটা জিনিস যেটা আমরা অর্জন করি কোনো রকম প্রচেষ্টা ছাড়াই, মে বি লস্ট উইদাউট রিগ্রেট। রিগ্রেট মানে কি কোনো অনুশোচনা, কোনো অনুশোচনা ছাড়াই কিন্তু আমাদের হারিয়ে যায়, মানে হারিয়ে গেলে আমাদের কোনো অনুশোচনা হবে না। সামথিং অ্যাকোয়ার্ড উইদাউট ইফোর্ট, যে জিনিসটা প্রচেষ্টা ছাড়াই আমরা অর্জন করি, মে বি লস্ট, হারিয়ে যেতে পারে, উইদাউট রিগ্রেট, কোনো অনুশোচনা ছাড়াই। যে যেমনটা আমি বললাম, পয়সার ব্যাগটা তুমি কোনো ইফোর্ট ছাড়া পেয়েছিলে, হারিয়ে গেল, তোমার কিন্তু ততটা কষ্ট হবে না যতটা কিন্তু তোমার কষ্ট করে অর্জন করা টাকা হলে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 322-এর আমাদের কোনটা উত্তর পেলাম? ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কি বলছে, 322 কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, 322 বলছে কি আ বি হাইভ, বি মানে হচ্ছে মৌমাছি, হাইভ মানে মৌচাক। হাইভ মানে কি? হাইভ মানে হচ্ছে মৌচাক। এইবার ধরো মৌচাক, কোনো একটা মৌচাক কোথাও হয়েছে, এবার এই মৌচাকে কি হয়েছে, প্রচুর মৌমাছি ভন ভন করবে, মৌচাকে কিন্তু প্রচুর মৌমাছি থাকবে, ঠিক আছে? উড়ে উড়ে আসবে, অনেক মৌমাছি উড়ে উড়ে আসবে। তো মৌচাকটা কিন্তু একটা ভেরি বিজি প্লেস। দেখবে যখনই তোমরা মৌচাক দেখবে, দেখবে ভন 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 শব্দ হচ্ছে, একটা একজন আসছে একজন যাচ্ছে, তার মানে কি এই বিহাইভ মানে একটা বিজি প্লেস, বিজি, BUSY, বিজি প্লেস। ক্লিয়ার? তাহলে আ বিজি প্লেস, এ ইজ দ্য কারেক্ট আনসার। আ বিহাইভ একটা মৌচাক, তাহলে একটা মৌচাক একটা জায়গা যেটা কিন্তু ভেরি বিজি, সমস্ত মানুষজন কিন্তু খুব ব্যস্ত, তাহলে আ ভেরি বিজি প্লেস, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট 322, 324 কি বলছে দেখো। 324 বলছে ড্র এ লাইন। ড্র এ লাইন, মনে করো একজন ব্যক্তি এবং সে ভালো একটা জব করে, ভালো একটা চাকরি করে, এবং তার একটা ছেলে আছে, এবং বাবা যখনই, ফাদার, FATHER, ফাদার, আর এটা হলো সান। ক্লিয়ার? এবার বিষয়টা কি, বাবা ভালো জব করে এবং বাবা যখনই কাজে যায়, অফিসে যায়, ছেলে কি করে, ছেলে বাবার পয়সা আছে এটা ছেলে বুঝতে পেরেছে, ছেলে কোনো কাজবাজ করে না, পড়াশুনো করে না, বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু হই হুল্লোড় করে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, এবং এই খবরটা বাবার কানে এসেছে, বাবা জানতো না, হুট করে বাবার এক বন্ধু কিন্তু বাবাকে এই খবরটা দিয়েছে যে বন্ধু তোর ছেলে কিন্তু বেয়ারা হয়ে যাচ্ছে, বাজে পথে চলে যাচ্ছে, বাজে সঙ্গর সঙ্গে মিশছে, তার মানে তোর ছেলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং বন্ধু তাকে বলল, বাবার বন্ধু বাবাকে বলল যে বন্ধু তুই কিন্তু ছেলেকে এতটা ছাড় দিস না, এতটা ছুট দিস না, একটা লিমিট টেনে দে, ওকে বলে দে যে এর বাইরে যাওয়া যাবে না, যখন তখন তুই হাতে পয়সা দিস না। তাহলে এই যে লিমিট টানতে বলছে, ড্র এ লাইন, তার মানে কি, তার মানে হচ্ছে বলতে চাই যে ফিক্স আ লিমিট, একটা সীমারেখা টেনে দিই যাতে ও সীমারেখার বাইরে না যেতে পারে। তো ওকে স্বাধীনতার একটা লিমিট দিয়ে দে, এর বেশি স্বাধীনতা কিন্তু ছেলেকে দিস না, ছেলে কিন্তু একেবারে হাতের বাইরে চলে যাবে। তাহলে ড্র দ্য লাইন, একটা লাইন টেনে দে, তার মানে ফিক্স আ লিমিট, একটা লিমিট ঠিক করে দে। ক্লিয়ার? তাহলে ড্র দ্য লাইন ইজ ইকুয়াল টু ফিক্স আ লিমিট। 322-এর 324-এর কিন্তু বি আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 325। হ্যাঁ, 325 কি বলছে আমরা দেখবো। বলছে টু বি ইন দ্য স্যুপ মানে আমরা জানি কোনো একটা স্যুপ, ঝোল, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন জিনিসের আমরা স্যুপ খাই, তো বলছে এই রকমই মনে করো স্যুপ। তো একটা অনুষ্ঠান বাড়িতে কোনো একজন মানুষ গেছে এবং স্যুপের একটা বিশাল বড় হাঁড়ি আছে, বুফে সিস্টেম করা, স্যুপের বড় একটা ড্রাম বা হাঁড়ি মতো করে রেখেছে, এবং এই ব্যক্তিটা কি হলো, স্যুপ খেতে গিয়ে এই স্যুপের ড্রামের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, দেখছিল স্যুপের ড্রামের মধ্যে পড়ে গেল, বা ড্রামটা তার গায়ের ওপরে পড়ে গেল। ঠিক আছে, তাই বলছে টু বি ইন দ্য স্যুপ, তো স্যুপের মধ্যেই আমি ধরলাম, ড্রামের মধ্যেই পড়ে গেল। তাহলে এই যে বিষয়টা, স্যুপ খেতে গিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ড্রামের মধ্যে পড়ে গেল, তার মানে কি এটা কিন্তু তার কাছে একটা সমস্যা। গরম স্যুপের মধ্যে পড়ে যাওয়া ট্রাবল, কিন্তু বিরাট বড় একটা ট্রাবল, বিরাট বড় লজ্জার অপমানের তো বিষয়, কিন্তু তার থেকে বড় কথা কিন্তু একটা সমস্যা, ট্রাবল। গরম স্যুপের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে ট্রাবল। তাহলে টু বি ইন দ্য স্যুপ, স্যুপের মধ্যে পড়ে যাওয়া, তার মানে টু বি ইন দ্য ট্রাবল, সমস্যার মধ্যে পড়ে যাওয়া। অবশ্যই পুরো বিষয়টা তার কাছে একটা সমস্যা,
লোকে হাসবে এবং নিজের দেখা গেলো চামড়াও পুড়ে যেতে পারে বেশি অতিরিক্ত গরম হলে। তাহলে এই পুরো বিষয়টা লোকে হাসি ঠাট্টা করছে, লোকে কিন্তু তার দিকে তাকিয়ে হাসছে এবং সে একটা সমস্যার মধ্যে পড়ছে। তাহলে পুরো বিষয়টা তার কাছে একটা প্রবলেম। ক্লিয়ার? তাহলে টু বি ইন ট্রাবল, টু বি ইন দ্য সুপের মধ্যে পড়া, তার মানে টু বি ইন দ্য ট্রাবল। 325 ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 326 কি বলছে দেখো, হ্যাঁ 326 বলছে যে টু উইন লরেলস। লরেলস মানে কি? লরেলস মানে হচ্ছে জয় মাল্য, জয় মাল্য মানে জয়ের মালা। ক্লিয়ার? জয় মাল্য মানে হচ্ছে জয়ের মালা। এইবার কি বলছে দেখো, টু উইন লরেলস মনে করো, হ্যাঁ কোনো একটা টিম, কোনো একটা দল কোনো এক জায়গা থেকে জিতে কিন্তু নিজের দেশে ফিরেছে, এবং নিজের দেশে ফেরার পর সেই সমস্ত টিমের মেম্বারদেরকে মানুষজন কি করছে? মালা পরাচ্ছে। টিমের মেম্বারদেরকে মানুষজন কি করছে? পুরো টিমকে মালা পরাচ্ছে, মানে কি? জয়ের মালা কিন্তু মানুষজন পরাচ্ছে পুরো টিমকে। তাহলে এই যে জয়ের মালা পরাচ্ছে, জয়ের মালাটা কিন্তু তাদের কাছে একটা কি? একটা সম্মানের, একটা ঐতিহ্যের, একটা ফেম, একটা প্রেস্টিজ, তাই তো তাদের কাছে। তাই বলছে টু উইন, জেতা। কি জেতা? লরেলস মানে জয় মাল্য, জয়ের মালা জেতা। তার মানে এই জয়ের মালাটা কিন্তু তাদের কাছে একটা ফেম, একটা প্রেস্টিজ। ক্লিয়ার? তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু উইন লরেলস তার মানে টু আর্ন গ্রেট প্রেস্টিজ, একটা বিরাট বড় খ্যাতি, সুখ্যাতি, একটা সম্মান কিন্তু অর্জন করা। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 326 হয়ে গেল। 327 কি বলছে দেখো, ভেরি ইজি, এটা তোমরা আগেও পেয়েছো। এ বার্ডস আই ভিউ। এ বার্ড মানে একটা পাখি, তার যে ভিউ, দেখো একটা পাখি যখন ওপরে থাকে, একটা পাখি যখন ওপরে উড়ে বেড়ায় বা পাখিরা যখন ওপরে উড়ে বেড়ায় এবং পাখিদের নিচে বাড়ি ঘরদোর রয়েছে, ঠিক আছে, প্রচুর বাড়ি ঘরদোর পাখিদের নিচে রয়েছে, অনেক গাছপালা কিন্তু পাখিদের নিচে রয়েছে। ক্লিয়ার? তাহলে অনেক গাছপালা, অনেক মানুষজন কিন্তু নিচে রয়েছে, তাহলে পাখিরা কিন্তু পার্টিকুলারলি কিছু দেখতে পায় না যখন ওপরে ওঠে, তারা কিন্তু ইন জেনারেল এই সব বিষয়কে একসাথে দেখে। তাহলে পাখি অনেক ওপরে উঠছে এবং ওপর থেকে এই সমস্ত জিনিসগুলোকে কি করছে? জেনারেল দেখছে। তাহলে এ বার্ডস আই ভিউ তার মানে একটা জেনারেল ভিউ, একটা জেনারেল সব কিছুকে একসঙ্গে কিন্তু জেনারেলভাবে দেখে নিচ্ছে। তাহলে বলছে এ বার্ডস আই ভিউ তার মানে একটা জেনারেল ভিউ। কোথায় আছে দেখো, হ্যাঁ বলছে আ জেনারেল ভিউ ফ্রম দ্য অ্যাবাভ। তাহলে পাখি ওপরে উঠেছিল, তাহলে ওপর থেকে আ জেনারেল ভিউ ফ্রম দ্য অ্যাবাভ, ওপর থেকে একটা জেনারেল সাধারণভাবে একটা ভিউ নিয়ে নেওয়া, একটা দেখা, ঠিক আছে, দৃষ্টিপাত করা। তাহলে আ বার্ডস আই ভিউ ইজ ইকুয়াল টু আ জেনারেল ভিউ ফ্রম দ্য অ্যাবাভ। ডি ইজ দ্য কারেক্ট আনসার 327-এর। এবার 28 কি বলছে দেখবো, হ্যাঁ 28 কি বলছে দেখো, 28 বলছে যে লে ইট অন থিক। লে মানে রাখা, থিক মানে পুরু করা, মানে কোনো কিছুকে পুরু করা। থিক মানে কি? থিক মানে হচ্ছে পুরু, আর লে মানে রাখছে, ইট মানে এটাকে, অন থিক মানে পুরু, কোনো পুরু মানে মনে করো একটা জিনিস যেমনটা তার থেকে বেশি পুরু করছে। তার মানে কি? তার মানে মনে করো একটি ছেলে বাড়িতে এসেছে এবং বাড়িতে আসার পরে কোনো এক জায়গায় সে একটা ঘটনা দেখে এসছে, এবং সেই ঘটনাটা তার বাড়ির যে লোকজন বা বন্ধুবান্ধব, সে বন্ধুবান্ধবদের কাছে কেমনভাবে বর্ণনা করছে, যেমনটা দেখেছিল তেমনটা নয়, সেটাকে কিন্তু আরও পুরু করছে। মানে কি? আরও পুরু করছে, বর্ণনা করছে, মানে কি? বিষয়টাকে এক্সাজারেট করছে, মানে বাড়িয়ে চাড়িয়ে বলছে। তাহলে একটা ঘটনা কিন্তু সে দেখে এসেছিল, যখন বর্ণনা করছে বাড়িতে এসে, সে কিন্তু একটু নিজে আর একটু বেশি ম্যাটেরিয়াল দিয়ে ব্যাপারটাকে অ্যাট্রাকটিভ করছে, আকর্ষণীয় করছে, মানে আর একটু বাড়াচ্ছে। মনে করো একটা দুর্ঘটনা ঘটেছিল বাড়ি ফেরার সময়, সে দুর্ঘটনাটা যতটা না কি আর কি সিভিয়ার হয়েছে, মারাত্মক হয়েছে, সে কিন্তু বিষয়টাকে আরও বেশি গুরুতর, মারাত্মক, ভয়াবহ, ভয়ঙ্কর করে তুলছে মানুষজনদের সামনে। তার মানে এই জিনিসটাকে সে কী করছে? ঠিক পুরু করছে। তাহলে পুরু করা তার মানে কি? অ্যান এক্সাজারেশন, ব্যাপারটাকে বাড়িয়ে চাড়িয়ে বলা। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। লে ইট অন থিক মানে কোনো জিনিসকে পুরু করা, তার মানে অ্যান এক্সাজারেশন, বাড়িয়ে চাড়িয়ে বলা। ক্লিয়ার? তাহলে 328-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 329 কি বলছে দেখো, হ্যাঁ 329 বলছে কি টেক আ ব্যাক। 329 বলছে টেক আ ব্যাক। ভালো করে বুঝবে, টেক আ ব্যাক মানে মনে করো একটা ছেলে হেঁটে যাচ্ছে, একটা ছেলে মাঠ দিয়ে, সবুজ মাঠ, সেই মাঠ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে, একটা পথ এবং সবুজ ঘাসপালা হয়েছে, তাহলে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছে এবং হেঁটে যেতে যেতে হঠাৎ করে তার সামনে সে কি দেখেছে? হঠাৎ করে তার সামনে সে কিন্তু
ফনা তুলতে দেখেছে একজনকে, ঠিক আছে। এবার এই ফনা তুলতে দেখে স্নেক, SNAKE স্নেক, ঠিক আছে। তাহলে এই পথ দিয়ে যখন ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে হট করে দেখলো ঘাসের মধ্যে থেকে একটা জিনিস ফনা তুলে উঠেছে, ঠিক আছে। তাহলে এটা দেখে কি করবে, সে সামনের দিকে নিশ্চয়ই এগোবে না, সে পেছনের দিকে চলে আসলো। সে কি করলো, সে কিন্তু পেছনের দিকে চলে আসলো, পেছনের দিকে চলে আসলো। তাহলে কি, এই যে সাপ দেখে পেছনের দিকে চলে আসলো, তার মানে কি, সে কিন্তু সারপ্রাইজড হয়ে গেল, শকড হয়ে গেল, তাই তো। তাহলে টেক আ ব্যাক, টেক মানে নেওয়া, এ ব্যাক মানে পেছনের দিকে পদক্ষেপ নেওয়া, পেছনের দিকে সরে আসা কোনো একটা জিনিস দেখে, তার মানে সে কিন্তু সারপ্রাইজ হয়ে যাওয়া, শকড হয়ে যাওয়া। দুটো অপশানই কিন্তু কারেক্ট, এও কারেক্ট, ডিও কারেক্ট। তো এরকম অপশান দেওয়া উচিত নয়, দুটোই, সারপ্রাইজড বা শকড, চমকে যাওয়া, অবাক হয়ে যাওয়া, ঠিক আছে। অবাক হয়ে যাওয়া বা চমকে যাওয়া, চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া, ক্লিয়ার। তাহলে টেক আ ব্যাক মানে সারপ্রাইজড বা টু বিকাম সারপ্রাইজড বা টু বিকাম শকড, দুটো অপশানই হবে। কিন্তু এখানে দুটো অপশানই সঠিক আমি বলবো, কারণ দুটো ইকুয়ালি কারেক্ট, ঠিক আছে। এরকম দুটো অপশান দেওয়া উচিত নয়। তো 329-এর কিন্তু A আর D দুটোই কারেক্ট। টেক আ ব্যাক তার মানে কিন্তু পেছনে সরে আসা, মানে চমকে যাওয়া, অবাক হয়ে যাওয়া কোনো জিনিস দেখে। এবার যাবো নেক্সট, 330 কি বলছে দেখো। এরকম দুটো সেম অপশান আমার মতে দেওয়া উচিত না, দেবে না, কিন্তু দুটো অপশান তোমরা জেনে রাখো, দুটোই কিন্তু অপশান, সারপ্রাইজড এবং শকড, ক্লিয়ার। তো 330 কি বলছে দেখো, 330 আমাদেরকে বলছে যে টু জাম্প শিপ, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, টু জাম্প শিপ মানে কি বলছে দেখো। জাম্প শিপ মানে, জাম্প শিপ হচ্ছে, মনে করো কোনো একজন ব্যক্তি কোনো একটা শিপে, কোনো একটা জাহাজে কাজ করতো, কোনো একটা অর্গানাইজার, আচ্ছা আমি জাহাজই ধরছি, জাহাজ, কোনো একটা জাহাজে কিন্তু একটা ব্যক্তি কাজ করতো, ক্লিয়ার। জাহাজে একটা ব্যক্তি কাজ করতো, ক্লিয়ার। এবং বিষয়টা কি হচ্ছে, জাহাজে অনেক ব্যক্তি, অনেক নাবিক কাজ করতো। এবার কোনো একটা বিষয়ে সেই ব্যক্তির কিন্তু অন্যান্য নাবিকদের সঙ্গে ঝগড়া হয়েছে, এবং ঝগড়া হওয়ার ফলে এই জাহাজটা যখন কোনো একটা ডাঙাতে এসেছে, সে ডাঙাতে আসার পর সে কিন্তু কী করলো, সে কিন্তু ডাঙাতে নেমে চলে আসলো। সে আর কি করছে, সে কিন্তু জাহাজ থেকে জাম্প করে লাফ দিয়ে ডাঙাতে চলে আসলো। সে বলছে ভাই আমি তোদের সঙ্গে আর যাবো না, আমি তোদের সঙ্গে আর কাজ করবো না। তাহলে ত্যাগ করলো। এই যে জাহাজকে, এই যে জাহাজের সঙ্গীদেরকে এখানে যে কাজ করতো, এটা একটা অর্গানাইজেশন যদি আমি বলি, এই অর্গানাইজেশন, SA বা ZATION, তাহলে এই অর্গানাইজেশনকে কিন্তু লিভ করে দিল, ত্যাগ করে দিল। তাহলে কোনো একটা সংস্থা বা কোনো একটা অর্গানাইজেশনকে কিন্তু ত্যাগ করে দেওয়া। দেখো এখানে কি বলেছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, টু লিভ অ্যান অর্গানাইজেশন। তাহলে টু জাম্প শিপ, এই শিপ থেকে জাম্প করে লাফ দিয়ে চলে আসলো, মানে কি শিপটাকে কিন্তু ছেড়ে দিল। তাহলে শিপ ছেড়ে দিল মানে আমরা বলতে পারি এখানে কাজ করা বন্ধ করে দিল। তাহলে কোনো একটা সংস্থা, কোনো একটা অর্গানাইজেশন, সেখান থেকে কেউ যদি ছেড়ে দিয়ে চলে আসে, কাজ করা বন্ধ করে দেয়, তাই বলবো টু জাম্প শিপস, তার মানে সেই অর্গানাইজেশনটাকে কিন্তু লিভ করা, ক্লিয়ার। টু লিভ অ্যান অর্গানাইজেশন, কোনো সংস্থাকে ছেড়ে দেওয়া, ক্লিয়ার। তাহলে 330-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 331 কি বলছে দেখো। হ্যাঁ, 331 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 331 বলছে টু কিক দ্য বাকেট, টু কিক দ্য বাকেট। একজন সাধু একজন বাচ্চা ছেলেকে বলেছে, বাবা তুই কিন্তু খুবই দুষ্টু হয়ে যাচ্ছ, তাকে সাবধান করার জন্য তাকে বলেছে, ঠিক আছে, তুমি এত দুষ্টু হচ্ছ। এইবার বাবা মা কী করেছে, তার দুষ্টামি কমানোর জন্য তাকে একটা সাধুর কাছে নিয়ে গেছে, এবং সাধু বলেছে তোর বাড়িতে যে লাল রঙের বালতিটা আছে, লাল রঙের যে বালতিটা আছে, ওই বালতির মধ্যে কিন্তু তোর প্রাণ আছে। বালতিতে যদি তুই কখনো লাথি মারিস রাগের বশে, ঠিক আছে, তাহলে কিন্তু তুই মারা যাবি। তাহলে বালতিতে লাথি মারলেই কিন্তু তুই মরে যাবি। তাহলে এই ছেলেটা খুবই দুষ্টু, এতটাই রাগ হয়েছে, মার কথাতে বাবার কথাতে এত রাগ হয়েছে, ঠিক আছে, হট করে একদিন রাগের বশে সে কী করেছে, বালতিতে লাথি মেরে দিয়েছে। তাহলে তো কিক দ্য বাকেট, বা বাকেটে লাথি মারলো। সাধু বলেছিল লাথি মারা মানেই কিন্তু মারা যাবে, তাহলে লাথি মেরেছে তার মানেই কিন্তু মারা যাওয়া, তাহলে ডাই। তাহলে টু কিক দ্য বাকেট, বাকেটে লাথি মারা, তার মানে কিন্তু টু ডাই, মারা যাওয়া, ক্লিয়ার। তাহলে কিন্তু আমাদের 331-এর কিন্তু আমাদের কি হলো, 331-এর কিন্তু আমাদের আনসার হলো কি, বালতিতে লাথি মারা, তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, মারা যাওয়া, ক্লিয়ার। এবার যাবো 332 কি বলছে দেখো, মেক আ বি লাইন। মেক আ বি লাইন মানে কি বললাম, সেই আগের এক্সাম্পলে আমরা চলে যাব। একটা মৌচাক, এবং সেই মৌচাকে প্রচুর মৌমাছি আছে, ক্লিয়ার, প্রচুর মৌমাছি। এবার ভন করে কোনো মৌমাছি আসছে, কোনো মৌমাছি যাচ্ছে, ক্লিয়ার, তার মানে একটা বিজি প্লেস বলেছিলাম। আর এখানে কি বলেছে, আ বি হাইভ বলেনি, এখানে বলেছে যে মেক আ বি লাইন। তাহলে দেখো মৌমাছিরা যখন কি করে, মৌচাকে যায়, তারা দেখবে দ্রুত লাইন করে একটা দ্রুত, এবং
সেখানে কোনো কিন্তু ধীরতা থাকে না, ঠিক আছে, স্থিরতা বা ধীরতা থাকে না, সবসময় তারা কিন্তু দ্রুত যায় মৌচাকে। তাহলে দ্রুত লাইন করতে বলছে, বলছে মেক আ বি লাইন, মৌমাছিরা যেমন দ্রুত গিয়ে মৌচাকে বসে লাইন করে করে সারিবদ্ধ হয়ে, ঠিক সেই রকম কিন্তু তোমরা বি লাইন করো, মৌমাছির মতো লাইন করো। তার মানে কি তাড়াহুড়ো করো, রাশড মানে তাড়াহুড়ো করা। তাহলে মেক আ বি লাইন ইজ ইকুয়াল টু রাশড, বি ইজ দ্য কারেক্ট আনসার, তাড়াহুড়ো করতে বলছে। 33-এ চলো, 33 কি বলছে আমরা দেখব। 33, হ্যাঁ 333 কি বলছে আমরা দেখে নেব। বলছে অল গুড থিংস, সমস্ত ভালো জিনিস মাস্ট কাম, অবশ্যই আসবে, টু অ্যান এন্ড, একটা শেষ হবে, শেষে পৌঁছাবে। একদম ঠিক কথা বলেছে, সমস্ত ভালো জিনিসের কিন্তু একটা সময় অবশ্যই একটা শেষ আসবে। মনে করো তোমার জীবনে অনেক আনন্দের মুহূর্ত এসছে, অনেক আর কি চরম আনন্দের মুহূর্ত তোমার জীবনে এসেছে। এবার তুমি কি বলতে পারবে যে তোমার এই চরম আনন্দের মুহূর্ত সারা জীবন লং লাস্টিং হবে? হবে না। একটা আনন্দের মুহূর্ত কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সেই আনন্দের মুহূর্তটা কিন্তু শেষ হবে। তাহলে একজন ব্যক্তি কখনোই বলতে পারবে না যে আমি সারা জীবন কিন্তু খুশি। তাহলে একটা আনন্দের মুহূর্ত আসবে, আবার সেই আনন্দের মুহূর্তটা চলে যাবে, আবার নতুন আনন্দের মুহূর্ত আসবে। তার মানে কোনো নির্দিষ্ট একটা আনন্দের মুহূর্ত কিন্তু লং লাস্টিং নয়, ঠিক আছে? তাই বলতে চেয়েছে, দেখো তাহলে অল গুড থিংস, ভালো জিনিস মাস্ট কাম টু অ্যান এন্ড, মানে সেই ভালো জিনিসটা মানে আনন্দের মুহূর্তটা একটা সময় শেষ হবে। তাই বলছে এ ইজ দ্য কারেক্ট আনসার। ইভেন এনজয়েবল এক্সপিরিয়েন্স, আনন্দের অভিজ্ঞতাও ক্যান নট লাস্ট ফর এভার, সব সময় সারা জীবন কিন্তু লাস্ট করে না, টিকে থাকে না, বিরাজ করে না। ক্লিয়ার? তাহলে অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, সমস্ত ভালো জিনিস একটা শেষ হবে, এক সময় এসে কিন্তু শেষ হয়ে যাবে। তাই সমস্ত আনন্দের অভিজ্ঞতাও কিন্তু সারা জীবন টিকে থাকে না, এটাই বলতে চেয়েছে একজন ছেলে কে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 333-এর। 334 কি বলছে দেখো, 334 বলছে যে অল থামস, এবার মানে কি? মনে করো, হ্যাঁ কি বলবো, মনে করো একটা ছেলে এবং তার মানুষের দুটো হাত থাকে, এবং একটা ছেলের হাত কি হয়েছে, দুটো হাতের মধ্যে সবগুলোই বুড়ো আঙুল, মানে থাম মানে আমরা বুড়ো আঙুল ধরছি, ঠিক আছে? তার যে হাতে 5টা আঙুল আছে, সেই 5টা আঙুল অন্য হাতটা ঠিকঠাকই আছে, নর্মাল, অন্য হাতটা কিন্তু নর্মাল আছে, কিন্তু তার একটা হাত, বাঁ হাত দেখো 5টা আঙুল একই ধরনের, মানে সব কটাই কিন্তু একদম এক সেম আঙুল। তাই বলছে অল থামস, তার আঙুল 5টা যে কটা আছে 5টা আঙুলে কিন্তু বুড়ো আঙুল, থামস। তাহলে এটা দেখতে কি হবে? ক্লামজি, একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত বিষয়, অদ্ভুত ব্যাপার, ঠিক আছে, একটা বেখাপ্পা বিষয়। তাহলে ক্লামজি মানে কি? 334-এর ক্লামজি দেখো, অল থামস ইজ ইকুয়াল টু ক্লামজি মানে গ্রটেস্ক, আমরা বলতে পারি GROTESQUE, গ্রটেস্ক মানে একটা অদ্ভুত, একটা স্ট্রেঞ্জ ব্যাপার, অদ্ভুত বিষয়। ক্লিয়ার? তাহলে অল থামস ইজ ইকুয়াল টু ক্লামজি, গ্রটেস্ক বা অদ্ভুত বা উদ্ভট আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? তাহলে 334-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 335 কি বলছে দেখো। হ্যাঁ 335 বলছে যে, 335 বলছে রাইজ মানে ওঠা, উইথ দ্য লার্ক মানে কি? লার্ক মানে একটা পাখি, ঠিক আছে? আমরা স্কাইলার্ক বলি না, স্কাইলার্ক, শঙ্খচিল, তাহলে লার্ক মানে আমরা মনে করি চিল, ঠিক আছে? এমন একটা পাখি যে কিন্তু খুব ভোরে সূর্য ওঠার আগেই কিন্তু সে উঠে যায়। তাই বলছে একজন মানুষ, সেও যদি রাইজ হয়, ঘুম থেকে ওঠে, কার সঙ্গে উঠবে? এই লার্ক পাখির সঙ্গে। একজন মানুষ সে কিন্তু লার্ক পাখি, যেমন সকাল সকাল উঠে গেল লার্ক পাখি, ঠিক সেরকম তার সঙ্গেই উঠে যাচ্ছে। তার মানে কি? ভেরি আর্লি, সি ইজ দ্য কারেক্ট আনসার। রাইজ উইথ দ্য লার্ক, তার মানে খুব সকাল সকাল উঠে যাওয়া, ভেরি আর্লি। 335-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট, 336 কি বলছে দেখো। 336 তোমরা আগে পেয়েছো। অ্যাজ ড্যাফট মানে কি? ড্যাফট মানে হচ্ছে হাবাগোবা, আর ব্রাশ মানে আমরা জানি ব্রাশ করি, তাহলে হাবাগোবা, ব্রাশের মতো হাবাগোবা কেন বলেছে? মনে করো আমি এইভাবে এক্সাম্পলটা দিই, মনে করো একটা দেয়ালকে রং করতে হবে একটা মিস্ত্রির। ক্লিয়ার? তো একজন মানুষ, একজন লেবারার, সে কিন্তু দেয়ালটা রং করছে হাতে একটা ব্রাশ নিয়ে। এইবার ভালো করে বোঝো, এই যে ব্রাশ নিয়ে রং করছে, এই লেবারার,
সে কিন্তু ব্রাশটাকে নিজের ইচ্ছে মতো ঘোরাতে পারবে। ব্রাশটাকে যখন ডান দিকে বলবে ডান দিকে ঘুরবে, ব্রাশটাকে যখন বাঁদিকে বলবে বাঁদিকে ঘুরবে, ব্রাশটাকে যখন সামনে বলবে সে কিন্তু সামনে ঘুরিয়ে কিন্তু রং করতে পারবে। তার মানে কি, ব্রাশটাকে সে কন্ট্রোল করছে। ব্রাশের নিজের কোনো মতামত নেই, নিজের কোনো ধারণা নেই, নিজের কোনো মত নেই, সমত কিন্তু তার নেই, নিজের ইচ্ছে মতো চলতে পারে না। তাহলে যে অন্যের মতামত অনুযায়ী চলে, অন্যের নির্দেশ অনুযায়ী চলে, অন্য লোক তাকে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলবো? হাবাগোবা, বোকা, নিজের মতো চলতে পারে না। তাই বলছে অ্যাজ ড্যাফট। বিরাস, একটা ব্রাশ যেমন ড্যাফট হাবাগোবা, ঠিক সেই রকমই হাবাগোবা একটা মানুষ। তাহলে কি বলবো? রিয়েলি সিলি মানুষ, ঠিক আছে, খুব বোকা মানুষ। 336 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 337 কি বলেছে দেখো, 337 বলছে ব্যাক ওয়ান। ব্যাক মানে পেছনে থাকা, ওয়ান মানে একজনের পেছনে থাকা। তো একজন ব্যক্তি দুজন ব্যক্তি কিন্তু খুব ভালো বন্ধুত্ব দুজন ব্যক্তির মধ্যে। তো এই ব্যক্তিটি আর একজন ব্যক্তিকে কি বলছে? এই সবুজ রঙের ব্যক্তিকে বলছে, বন্ধু তোর কোনো চিন্তা নেই, তুই শুধু সামনের দিকে এগিয়ে যা, আমি তোর পেছনে আছি, আমি সব সময় তোর পেছনে আছি, কোনো বিপদ আসলেই কিন্তু আমি তোর পেছনে থাকবো, সবসময় তোকে সাপোর্ট করব। তাহলে ব্যাক ওয়ান, কোনো একজন ব্যক্তির পেছনে থাকা, তাকে ব্যাক আপ দেওয়া, তার মানে কি? তাকে সাপোর্ট করা। তাহলে ব্যাক ওয়ান ইজ ইকুয়াল টু সাপোর্ট। ব্যাক ওয়ান ইজ ইকুয়াল টু সাপোর্ট করা। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাক ওয়ান ইজ ইকুয়াল টু সাপোর্ট। তাহলে আমাদের 337 ব্যাক ওয়ান ইজ ইকুয়াল টু কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। 338 কি বলছে আমরা দেখবো। 338 বলছে যে 338 কি বলছে? অ্যালমা ম্যাটার, ভেরি ইম্পর্টেন্ট। অ্যালমা ম্যাটার মানে কি? অ্যালমা ম্যাটার মানে হচ্ছে, মনে করো একটা স্কুল SCHOOL। তাহলে একজন ব্যক্তি সে যে স্কুলে পড়তো, এখন আর স্কুলে পড়ে না, এখন চাকরি করে। তো অতীতে যে স্কুলে সে পড়াশুনো করেছে সেই স্কুলটাকেই বলা হবে অ্যালমা ম্যাটার। আর যে পড়ে তাকে বলা হবে অ্যালুমনাস। ALUMNUS অ্যালুমনাস কিন্তু বলা হবে, ঠিক আছে। তাহলে অ্যালমা ম্যাটার কাকে বলবো? অ্যান ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন হোয়ার আই গট এডুকেশন, যেখানে কিন্তু আমি শিক্ষা লাভ করেছি। তাহলে একজন ব্যক্তি এখন চাকরি করছে, সে আগে যে স্কুলে পড়তো সেই স্কুলটা হচ্ছে তার কাছে কি? অ্যালমা ম্যাটার। আর যে ব্যক্তি পড়াশুনো করেছে তাকে আমরা কি বলবো? অ্যালুমনাস বলতে পারি। এটাও কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। ALUM অ্যালুমনাস, NUS অ্যালুমনাস মানে কিন্তু এই ব্যক্তিটাকে আমরা বলবো কি? এই ব্যক্তিটাকে আমরা কিন্তু অ্যালুমনাস বলবো। তাহলে যে বিদ্যালয়ে পড়াশুনো করি, যে ইনস্টিটিউশনে আমরা পড়াশুনো করি তাকে বলবো হচ্ছে অ্যালমা ম্যাটার, আর যে পড়াশুনো করে তাকে বলা হয় অ্যালুমনাস। ওকে, তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যালমা ম্যাটার অ্যান ইনস্টিটিউশন ওয়্যার আই গট এডুকেশন, যেখানে আমি শিক্ষা লাভ করেছি। তাহলে 338 এ ইজ দ্য কারেক্ট আনসার। 339 কি বলছে দেখো, গো ডাচ মানে কি বলতে চেয়েছে? ডাচ মানে ওলন্দাজ, বা আমরা এখানে বলতে পারি নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের সঙ্গে এস রয়েছে, যুক্তরাষ্ট্র, আমাদের কিন্তু দা দিতেই হবে, ঠিক আছে। দ্য নেদারল্যান্ডস NETHERLANDS, দ্য নেদারল্যান্ডস, বোঝা গেল? এবার বিষয়টা কি? তাহলে দেখো না, নেদারল্যান্ডস বলছে গো ডাচ মানে ডাচদের মতো চলো। গো ডাচ মানে ইন ডাচ ফ্যাশন। গো ডাচের মানে কি? গো ডাচের মানে এখানে বলতে চেয়েছে যে ইন দ্য ডাচ, DUTCH, ইন দ্য ডাচ ফ্যাশন মানে ডাচদের ফ্যাশনে। তো এই নেদারল্যান্ডসে একটা নাকি রীতি আছে, একটা নিয়ম আছে, যখন বন্ধু বান্ধব কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে যাবে, কোনো জায়গায় খেতে যাবে, তারা কিন্তু কি করবে? একে অপরের যে খাবারের বিলটা হবে সেই বিলটা কিন্তু শেয়ার করবে, ভাগ করবে, যার বিল সে দেবে। তো মনে করো দুজন বন্ধু কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেল নেদারল্যান্ডসে, তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেটা খাবে তার বিলটা কিন্তু সে নিজে পে করবে। তাই বলছে গো ডাচ, তার মানে ইন দ্য ডাচ ফ্যাশন, ডাচদের মতো। তার মানে কি? ডাচরা কি করে? একে অপরের বিল নিজেরা দেয়, যার বিল সে দেয়। তাই বলছে পে ফর ইচ আদার্স মিল, একে অপরের মিলের জন্য পয়সা দেওয়া। তাহলে গো ডাচ ইজ ইকুয়াল টু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 340 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 340 কি বলেছে দেখো, 340, হ্যাঁ 340 আমাদেরকে বলছে যে লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই। লিভ কাউকে ছেড়ে দেওয়া, ওয়ান একজনকে, হাই উঁচুতে, এবং ড্রাই মানে তাকে ড্রাই মানে সে কিন্তু ড্রাই হয়ে যাবে ভয়তে। তো কি বলছে বিষয়টা আমরা দেখে নেবো, ঠিক আছে। লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই, মনে করো
দুজন ব্যক্তি কি হয়েছে, দুজন ব্যক্তি প্ল্যান করেছে কোনো একটা পাহাড়ের শৃঙ্গে তারা উঠবে, পাহাড়ের মাথায় উঠে কোনো একটা কাজ করার দায়িত্ব তারা কিন্তু পেয়েছে, ঠিক আছে। কোনো একটা প্ল্যান করেছে, তারা কিন্তু পাহাড়ে উঠবে এবং দুজন ব্যক্তি কি করলো, পাহাড়ে কিন্তু উঠে গেল, পাহাড়ের চূড়ায়। এবার উঠে যাওয়ার পরে একজন বন্ধু বিপদের সংকেত দেখে সে কিন্তু অন্য বন্ধুকে ছেড়ে দিয়ে নিচে নেমে চলে আসলো, একা একা, বন্ধুকে কিন্তু নিয়ে আসেনি। তাই বলছে বন্ধুকে, তাহলে এই যে চলে আসলো, তাহলে এ কিন্তু এই বন্ধুকে লিভ মানে ত্যাগ করে আসলো উঁচুতে, এবং সে কিন্তু কি করবে, যখন উঁচুতে একা একা ছেড়ে দিয়ে আসবে, সে কিন্তু ভয়তে কি হবে, ভয়তে কিন্তু ড্রাই হয়ে যাবে। তাহলে তাই বলছে লিভ ওয়ান হাই, কাউকে উঁচুতে রেখে আসা, ছেড়ে দিয়ে আসা, ভয়তে কেউ ড্রাই হয়ে গেল, শুকিয়ে গেল, তার মানে কি, তার মানে কাউকে কাজের জন্য একা রেখে দিয়ে চলে আসা। লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই মানে কাউকে কাজের জন্য একা ছেড়ে দেওয়া, ঠিক আছে। নির্দিষ্ট একটা কোনো কাজের জন্য তারা কিন্তু ওপরে উঠেছিল, সেই কাজটা করার জন্য এই বন্ধু নিচে চলে এসছে, বাকি বন্ধুকে কিন্তু সে একা রেখে দিয়ে এসছে কাজটা করার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা অপশন কোনটা নেবো, লিভ ওয়ান অ্যালোন টু ডু দ্য ওয়ার্ক, সি ইজ দ্য কারেক্ট আনসার। কাউকে কিন্তু একা ছেড়ে দেওয়া, টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করার জন্য, তাই বলছে লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই। ক্লিয়ার? তাহলে লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই ইজ ইকুয়াল টু সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল। আমরা বলেছিলাম যে 30টা ইডিয়াম করবো, তাহলে আজকে কিন্তু আমাদের 30টা ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।